বয়ান তৈরি করা নিয়ে আওয়ামী লীগের এক ধরনের সুনামের কথা আমরা দীর্ঘদিন থেকে শুনি। বলা হয় যে তাদের সোশ্যাল ক্যাপিটাল অনেক ভালো, তারা বিভিন্ন রকম বয়ান মাঠে ছাড়তে পারে। কিন্তু ইদানিং আওয়ামী লীগের বয়ান তৈরির অক্ষমতা দেখে আমার খুব করুণা হয়। মানে তারা জানেন না কোন বয়ান এখন বাজার খায়, কোনটা খায় না। আসলেই বোঝেন না, সত্যিকার অর্থেই বোঝেন না। এবং তাদের চর্বিত চর্বণগুলো যে এখন মানুষের কাছে তীব্র ব্যঙ্গ বিদ্রুপের বিষয় হয়ে দাঁড়িয়েছে, তারা এটা হয়তো টেরই পান না, অথবা টের পেয়েও এটা করছেন, ভিন্ন কোনো উদ্দেশ্য হয়তো আছে। সেই জায়গা নিয়েই কথা বলতে চাই। আজ কথা বলতে চাইছি কোটা সংস্কার আন্দোলনে যে জিনিসটার অপেক্ষা আমরা করছিলাম সেটা হাজির হয়েছে। এটা সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ বলার চেষ্টা করছিলেন, সরকার পক্ষের কিছু তৃতীয় শ্রেণীর লাঠিয়াল আছেন, তারা এইসব কথাবার্তা আলাপ তুলছেনই। আজ দেখলাম আইনমন্ত্রী, আজ না গতকাল উনি বলেছেন, এই আলাপটা তুলেছেন এবং সাথে সাথে আমার 18 সালে কোটা মুভমেন্টের একটা স্মৃতি মনে পড়ে গেল। আইনমন্ত্রী কি বলেছেন একটু পড়ি, তারপর পেছনে যাই এবং কৌশলটা কি করতে চাইছে সরকার, কেন করতে চাইছে সেটা নিয়ে আলাপ করব। আনিসুল হক বলছেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিরোধিতা করেছিল এবং যারা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের 17 জন সদস্য সহ হত্যা করেছিল, সেই প্রেতাত্মারা আজকে কোটা সংস্কারের নামে কিছুটা হলে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে, এটি অস্বীকার করতে পারবো না। শোনা মানে খুব শুনেছেন মনে হয় না? যাই করুন না কেন সরকার বিরোধিতা মানে অনেক ক্ষেত্রে দেখানো হবে এটা রাষ্ট্রবিরোধিতা এবং আপনার গায়ে এই ট্যাগ আসবে। কৌশল খুব পুরনো, খুব তৃতীয় শ্রেণীর কৌশল, অনেক পুরনো কৌশল, অনেক জায়গায় ইউজড হয়েছে। আসবো সেই জায়গায়। তার আগে 2018 সালে মতিয়া চৌধুরী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, হেডলাইনটা এরকম, রাজাকারের বাচ্চাদের দেখে নেব। খুবই অ্যাগ্রেসিভ ঢঙে উনি বলেছেন। কি বলেছিলেন? পরিষ্কার বলতে চাই, মুক্তিযুদ্ধ চলছে, চলবে, রাজাকারের বাচ্চাদের আমরা দেখে নেব। তবে ছাত্রদের প্রতি আমাদের কোনো রাগ নেই। মতলববাদ জামায়াত শিবির তাদের এজেন্টদের বিরুদ্ধে সামান্য শৈথিল্য দেখানো হবে না। আরও অনেক কথাবার্তা বলেছেন, যেমন এরকম বলছেন, যারা দেশের জন্য জীবন বাজি রাখেন, মুক্তিযুদ্ধ পৃথিবীর সব দেশে তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা থাকে। মুক্তিযোদ্ধাদের সন্তানেরা সুযোগ পাবে না, রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে। তাদের জন্য মুক্তিযোদ্ধা কোটা সংকুচিত হবে। রাজধানী কেন্দ্রিক একটি এলিট শ্রেণী তৈরি চক্রান্ত চলছে, তারই মহড়া আমরা দেখলাম গতকাল, পুরো একটা স্পেসিফিক দিনকে নিয়ে। এই যে রাজাকার বলার একটা টেন্ডেন্সি আছে, আবারও বলছি উদ্দেশ্য নিয়ে পরে আলাপ করছি, কিন্তু আমরা এমনি যদি হিসাব করি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নীতিগতভাবে স্বাধীনতার বিরোধী ছিল অথবা ওই সময় তারা কোলাবোরেট করেছে পাকিস্তান বাহিনীর সাথে, এই সংখ্যাটা কত হবে? খুব সামান্য। যারা মুক্তিযুদ্ধে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন, যারা শরণার্থী হয়েছেন, তার বাইরেও এই দেশে যারা ছিলেন, তার মেজরিটি মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন। তারা হয়তো অনেকে যুদ্ধ করতে যাননি, অনেকের বয়স ছিল না, অনেকের হয়তো সাহসও ছিল না। কিন্তু যে কথাটা বলছি, যখন রাজাকার ট্যাগ দেন, সেই পার্সেন্টেজটা খুব ছোট। সত্যিকার যারা কোলাবোরেট করেছে বা যারা নীতিগতভাবে পাকিস্তানের ভাঙন চায়নি, কম্বাইন্ড পাকিস্তান চেয়েছে, সেই সংখ্যাটা খুবই নগণ্য। আমাদের জনসংখ্যার তুলনায় 1-2-3% হবে কিনা সন্দেহ আছে। আর বাকি সব মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষের। সুতরাং আপনি র্যান্ডামলি যদি নেন, আজও বাংলাদেশে এত বছর পর সেই মানুষগুলো গিয়ে তাদের বহু প্রজন্ম এসছে, আমি তাদের কথা বলছি যারা এই পাকিস্তানের ভাঙন চায়নি, তাদেরও বহু পরবর্তী প্রজন্ম এই দেশ স্বাধীনতাকে মেনে নিয়েছেন এবং সেটাকে সমর্থন করেছেন, এটাও আছে। সো অতি নগণ্য মানুষ আসলে স্বাধীনতা বিরোধী কেউ যদি বলেন এখনও সেটা, কিন্তু আপনি এটা বলছেন বারবার। খুবই নন ক্রিয়েটিভ, খুবই স্টুপিড ধরনের একটা প্রোপাগান্ডা। এগুলো পুরনো কৌশল। আমি রিসেন্ট একটা উদাহরণ দিই, প্রচুর কথাবার্তা হচ্ছে এটা নিয়ে। সেটা হলো, ইসরায়েল যখন গাজায় অ্যাটাক করলো, তখন ইসরায়েলের সমালোচনা হয়েছে, তার মানবতা বিরোধী অপরাধ, তার জঘন্য যুদ্ধাপরাধ, এগুলো নিয়ে আলাপ হয়েছে, যৌক্তিকভাবেই হয়েছে। এবং যৌক্তিকভাবে আলাপ এসছে জায়নিজম নিয়ে, একটা মিথের উপরে ভিত্তি করে একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা যে কোনো কিছু করছে। কিন্তু যখনই আপনি এই কাজগুলো করছেন, তখন ওদের একটা কমন কৌশল আছে ইসরায়েলের, এটাকে ডিফাই করার। তারা আপনার গায়ে একটা ট্যাগ লাগিয়ে দেবে, অ্যান্টাইসেমেটিক, আপনি ইহুদি বিদ্বেষী। এই ট্যাগ যখন লাগিয়ে দেয়, তখন
কথা বলা কঠিন হয়। পশ্চিমে অ্যান্টিসেমিটিক একটা ভয়ঙ্কর ব্যাপার। ফলে আপনি ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন, তাদের জায়নিস্ট অ্যাটিটিউড, এগুলো নিয়ে যখন কথা বলতে যাবেন তখন এই ঝুঁকির মুখে আপনি পড়েন। বহু বছর থেকে, সেই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে, তার মানে আজকে আমরা যদি হিসেব করি ৭৫ বছরের মতো সময় ধরে এই একই টোটকা। আওয়ামী লীগও আসলে ইসরায়েলের কৌশল অবলম্বন করছে। প্রায় বলে না বিএনপি নাকি গাজার মতো অ্যাটাক করেছে ইত্যাদি, না, আওয়ামী লীগ বরং ইসরায়েলের কৌশল ব্যবহার করছে দীর্ঘদিন থেকে। কিভাবে? এই যে আপনি কোটা নিয়ে যখন আলোচনা করলেন, আপনি যখন মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সমালোচনা করলেন, হ্যাঁ, ঢালাও মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সমালোচনা আসতেই হবে। ঢালাওভাবে মুক্তিযোদ্ধাদেরকে আপনি যখন কোটার অন্তর্ভুক্ত করেন তখন এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়। সংবিধানের আর্টিকেল 29-এর অনগ্রসর অংশে সব মুক্তিযোদ্ধা পড়ে যান না। ইভেন যদি আপনি তাত্ত্বিকভাবে বলছি যুদ্ধাহত বা দরিদ্র মুক্তিযোদ্ধা হিসাবেও কিছু ক্যাটাগরাইজ করে ছোট একটা পার্সেন্টেজ রাখার আলাপ আনতেন, তাও সেটা সংবিধানের সাথে কনফার্ম করতো, ম্যাচ করতো। এখন আপনি ঢালাওভাবে প্রত্যেককে ঢুকিয়ে দিচ্ছেন, এটা অসাংবিধানিক। সো এলাপ আপনি করতেই হবে। এবং করলেই কি হবে? ইসরায়েলের কৌশল, আপনার গায়ে রাজাকারের বাচ্চা, মানে একজন নারী কথা বলছেন যারা মাঠে আন্দোলন করছিল, সন্তানও না, তার নাতির মতো বয়সের হবে, কি তীব্র ক্ষোভে রোষে ফুঁসতে উনি এই কথাগুলো বলেছেন। একই কথা আবার ফিরে আসলো। আমাদের মনে থাকার কথা, ওনার এই বক্তব্যের পর 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের ছেলেমেয়েরা আমি রাজাকার বলে প্ল্যাকার্ড, কতটা ক্ষোভে দুঃখে তারা এই প্ল্যাকার্ডটা ধরেছে আমরা বুঝতে পারি। যদিও এটাকেও মানে ভীষণভাবে নেগেটিভ ব্যাখ্যা দিয়ে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়ার লাঠিয়ালরা নেমেছিল, খুব স্বাভাবিক। এখন কেউ যদি বলে আমি ন্যায্যতার জন্য কোটা ব্যবস্থাকে সংস্কারের পক্ষে কথা বলতে গিয়ে যদি রাজাকার হই, আমাকে যদি সেই ট্যাগ দেয়া হয়, আমাকে যদি স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা বলা হয়, তাহলে আমি তাই। কথাটা এইরকম। এই যে আমি এখন না, বেশ কিছুদিন থেকে অনেকগুলো টিভি টক শোতে কথা বলেছি, আমার চ্যানেলে কথা বলেছি, কলাম লিখেছি, এমনকি 18 সালেও লিখেছি যে ঢালাও মুক্তিযোদ্ধা কোটা অসাংবিধানিক, স্পষ্টভাবেই অসাংবিধানিক। সেই আলাপ যখন করছি, ট্যাগ দিয়ে দিলে আমার কি করার আছে? ইউ ক্যান ডু দ্যাট। তাহলে প্রথম চেষ্টা, এই যে খুব ক্লিশে, খুব ওভার ইউজড একটা কৌশল, খুবই পরিচিত পচা নষ্ট একটা কৌশল ব্যবহার করেন, তার পেছনে আসলে হয়তো দুটো উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য, এখন দীর্ঘদিন অস্ত্রটা ব্যবহার করতে যেমন ভোতা হয়ে যায়, ওটা এখন আর কাজ করে না, এটা আপনাদের বুঝতে হবে। এই যে আপনি রাজাকার ট্যাগ দিচ্ছেন, স্বাধীনতা বিরোধীদের দোসর ট্যাগ দিচ্ছেন, এতে থেমে যাচ্ছে না কেউ। আমি থেমে যাচ্ছি না, অনেকেই থেমে যাবে না। এই মুভমেন্টে তারা থাকবে এবং অবশ্যই ঢালাও 30% মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে কথা বলবো আমরা। সো ওটা আর ওভাবে কাজ করছে না। তার একটা খুব বাজে কৌশল আসলে সরকারের আছে বলে আমি মনে করি। আমরা এই ব্যাপারটা একটু মাথায় রাখা দরকার আছে। ইংরেজিতে একটা কথা আছে, গিভ আ ডগ আ ব্যাড নেম অ্যান্ড হ্যাং হিম। আপনি কাউকের নামে যদি একটা বদনাম বা কাউকে একটা বাজে ট্যাগ করতে পারেন, তার ক্ষতি করতে আপনি অনেক সহজ হয়, আপনার জন্য সহজ, এবং আপনি অনেকটা এগিয়ে গেলেন। আমরা ধারণা করতে পারি এই মানে থামিয়ে দেয়া যাবে এটা মনে করে হয়তো, বা এই অস্ত্র এখন আর কাজ করছেন না এটা হয়তো তারা জানে, তারপরও তারা এই কথাটা বলছে, ব্যাড নেমটা দেওয়ার চেষ্টা করছে ছাত্রদের উপরে ক্র্যাকডাউনের একটা অজুহাত তৈরি করার জন্য, যে এখানে স্বাধীনতা বিরোধীদের দোসররা মিশে গেছে। মতিয়া চৌধুরীও বলছেন সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ নাই, কিন্তু এখানেই এরা মিশে গেছে। সো আপনি এই ন্যারেটিভটা এখন তৈরি করতে যাচ্ছেন, কারণ এই ছাত্রদের আন্দোলনটা আপনার মধ্যে ভীতি তৈরি করছে। বহুবার বলেছি যে এরকম একটা মুভমেন্টকে এই ধরনের সরকার সবসময় ভয় পায়। তিউনিসিয়ার বুয়াজিজির ভূতের মতো। বুয়াজিজির মৃত্যুর পর কি ঘটে গেল? 25 বছর ধরে ক্ষমতায় থাকা একটা মানে সর্বশক্তিমান প্রেসিডেন্টের ঠিক একই রকম ব্যাপার। 15 বছর ভীষণ শক্তিশালীভাবে টিকে আছে না, সরকার অবশ্য ভীষণ শক্তিশালীভাবে টিকে নাই, সে কারণে তার ভীতি এখন আরও অনেক বেশি। সো ভীষণ শক্তিশালীভাবে টিকে থাকা বেনালির পতন হয়ে গেছে, আর শেখ হাসিনার সরকার এই মুহূর্তে বহু বছরের মধ্যে খুবই দুর্বল অবস্থায় আছে। যা তা একটা নির্বাচন যেটা কেউ অ্যাকসেপ্ট করে নাই, যে নির্বাচনে আওয়ামী লীগও ভোট দিতে যায় নাই, যে ডামি নির্বাচনে অর্থনীতির অবস্থা ভালো না, চায়না, ইন্ডিয়া,
আমেরিকা, রাশিয়া সবাইকে নিয়ে জাগল করে করে অত্যন্ত এফিশিয়েন্টলি প্রধানমন্ত্রী খেলছিলেন বলে যে আলাপ ছিল, সেই ন্যারেটিভ শ্যাটার্ড হয়ে গেছে চায়নার ভিজিটের পর থেকে, উইচ ইজ ভেরি অবভিয়াস, ভেরি ক্লিয়ার। এই সময় এরকম একটা আন্দোলন মাঠে আছে, এটা সরকারের জন্য রিস্কি। সুতরাং কুকুরকে ব্যাড নেম দেয়া হচ্ছে, এটাই হচ্ছে আসলে উদ্দেশ্য। এই ট্যাগিং করা, এই ট্যাগিং করে আসলে ক্র্যাকডাউনে যাওয়ার বাহানা তৈরির চেষ্টা হচ্ছে, এটা আমরা বুঝতে পারি। সুতরাং যারা এই আন্দোলনে আছেন তাদের এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আর আমরা আগেও যেমন বলেছি, আবারও একটু ক্লিয়ারলি বলতে চাই, কোর্টের ঘাড়ে বন্দুক রাখার কিছু নাই। এটা নিয়ে যথেষ্টের বেশি আলাপ হয়ে গেছে। এটা এক্সক্লুসিভলি সরকারের বা এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট যে উইং আছে স্টেটের, তার সিদ্ধান্ত। সংবিধান এক্সক্লুসিভলি সরকারকে সেই পাওয়ার দিয়েছে। সুতরাং সরকার এটা নিজে আবার করবে, নতুন করে আবার পরিপত্র যদি দিতে চায় দেবে, সম্পূর্ণ কোটা বাতিল করেও দিতে পারে, অথবা আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, পজিটিভ ডিসক্রিমিনেশনের যে উদ্দেশ্যে কোটা প্রবর্তন বা অপশান রাখা আছে সংবিধানে, কিন্তু কোটা অনগ্রসর অংশের রাইটও না, এটা একটা প্রিভিলেজ। এই প্রিভিলেজটা স্টেট রাখুক, আমি চাই। খুবই অল্প পার্সেন্টেজ, সেটা নিয়ে আলাপ হতে পারে, বরং সেই আলাপটা হোক, এবং কারা অনগ্রসর শ্রেণী, কাদেরকে আমরা সেইটার মধ্যে অন্তর্ভুক্ত করব, সেই আলাপটা হতে পারে। কিন্তু এই ধরনের তৃতীয় শ্রেণীর স্টিগমাটাইজ করার চেষ্টা করা, এটার তীব্র প্রতিবাদ আমরা জানাই এবং আশঙ্কা প্রকাশ আগেই করে রাখলাম।